স্বাগতম সবাইকে আমাদের অনলাইন ক্লাসরুমে। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ঢাল, যার ইংরেজি স্লোপ, যাকে আরেকটা নামে ডাকা হয় নতি। এই টপিকটা এত ইম্পর্টেন্ট যে তুমি আসলে বুঝতেও পারবা না যে কতটা জায়গায় লাগে। তুমি ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, এই ঢালের বেসিক কনসেপ্ট তোমার লাগবে, মাস্ট। ঢাল বা স্লোপটাকে যদি তুমি ফিল করতে না পারো, তাহলে আসলে ঢালের ব্যাপারটাকে তুমি ইউজ করতে পারবা না। তুমি হয়তো ইউজগুলা বুঝবা না, কারণ তোমার ওই ফিলটা আসতেছে না। যেমন আমরা যদি একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করি যে বলো ঢাল কাকে বলে, ও সরাসরি আমাকে নর্মালি আমাদেরকে উত্তর দিবে কি, যে আমি এরকম উত্তর বেশিরভাগ পাইছি, সেটা হচ্ছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্ট মানকে ঢাল বলে। এটা হচ্ছে ঢালের এমন একটা সংজ্ঞা যে এটা দ্বারা ঢাল বোঝা খুবই কষ্টকর। ঢাল এই সংজ্ঞাটা আসবে, কিন্তু এটা অনেক পরে আসবে। তার আগে ঢাল জিনিসটাকে আমরা ফিল করতে চাই, বুঝতে চাই, অনুভব করতে চাই। তো দেখো, মনে করো ঢালের এই যে নাম হতো নতি, তাই না? নতি কত রকমের আছে? নতি আছে দুই রকমের। একটা হচ্ছে ধরো উন্নতি, আর একটা হচ্ছে অবনতি। উন্নতি মানে তো বুঝতেছো যে একটা জিনিস হচ্ছে তোমার উপরের দিকে উঠতেছে, আর অবনতি মানে কি, নিচের দিকে যাচ্ছে, তাই না? একটা এক্সাম্পল দিয়ে ঢাল জিনিসটাকে আর একটু ফিল করা যাক। ধরো যে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিছি। মনে করো যে এটা হচ্ছে আমার সময়, এটা হলো আমার সময়, আর এটা মনে করো আমার হচ্ছে হোমওয়ার্ক। HW লিখে দিলাম, হ্যাঁ, হোমওয়ার্ক। ধরো আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিছি। সাপোজ আমি বলছি তোমাদেরকে যে তোমরা এই 30 পৃষ্ঠার একটা হোমওয়ার্ক করে নিয়ে আসবা, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে তোমরা 30 পৃষ্ঠার চেয়ে বেশিও করতে পারো, কমও করতে পারো, যা ইচ্ছা তাই পারো। ধরো তোমাকে আমি 30টা পেজ দিয়ে বলছি যে এই তোমার হোমওয়ার্কের কাজ, এবং তোমাকে আমি মনে করো সময় দিছি, ফিক্সড সময় দিছি, মনে করো যে 30 ডেজ, 1 মাস। তার মানে তোমাকে 30টা পৃষ্ঠা দিয়ে 1 মাস সময় দিয়ে ছেড়ে দিছি। এখন এইখানে মনে করো 3 ক্যাটাগরির মানুষ আছে। একজন ধরো সে খুব সিরিয়াস স্টুডেন্ট, সে 30 যে কাজ দিছি সে ধীরে ধীরে তার চেয়ে বেশি কাজ করছে। সে মনে করো যে আমি দিয়েছি তাকে 30টার কাজ, সে নিজে থেকে, নিজ আগ্রহে, নিজ চাহিদা থেকে সে 90টা পৃষ্ঠার কাজ করে আসছে। তার মানে সে 30টা কাজ দিছে, সে 90টা করছে। সেকেন্ড স্টুডেন্ট, এটা মনে করো আমাদের নাম্বার 1 স্টুডেন্ট। সেকেন্ড স্টুডেন্ট, ওকে আমি 30টা কাজ দিছি, ও খুব ভদ্র, ও যা বলছে তাই করছে, ও 30টা কাজই করছে, আর কিছুই করে নাই। 30 দিন সবার ক্ষেত্রেই, কিন্তু আসলে আমার হয়তো ইন্ডিকেশনটা এইভাবে দিলে ভালো হতো। এইখানে আসলে আমার 30 ডেজ, এখানে 30 দিন সময় সবার ক্ষেত্রেই। এবং থার্ড স্টুডেন্টটা করছে কি, ওই বেটা কাজ দিছি 30টা, ও তো করেই নাই 30টা, ও আরো কম করে মনে করো যে কি বলা যায়, মনে করো 15টার মতো কাজ করছে। হ্যাঁ, এই হলো আমার 3 নম্বর স্টুডেন্টের অবস্থা। তো আমার 3 জন স্টুডেন্ট, 1 2 3, স্বাভাবিকভাবে দেখে তুমি কি বলবা? এখানে 1-এর ক্ষেত্রে কি হয়েছে বলো তো? উন্নতি হয়েছে না? 2-এর ক্ষেত্রে কি কিছু হয়েছে? কিচ্ছু হয় নাই, উন্নতিও নাই, অবনতিও নাই, যেখানে ছিল সেখানেই আছে। 3-এর ক্ষেত্রে কি হয়েছে? ও আরো ডাউনে চলে আসছে, অবনতি হয়েছে। দিছি 30টা, কাজ করছে 15টা। উন্নতি মানে কি? উন্নতি মানে হচ্ছে কি, উদ যোগ নতি, তাই না? সন্ধি বিচ্ছেদটা কি ঠিক আছে নাকি তোমরা জানাও কমেন্ট সেকশনে। তো উন্নতি মানে উপরের দিকে ওঠা, স্বাভাবিক বুঝতেছো। অবনতি মানে নিচের দিকে নামা। তো আমরা যদি এখন একটু দেখি আমাদের নাম্বার 1 স্টুডেন্টের ক্ষেত্রে এই যে উন্নতির ব্যাপারটা হলো, এটা আমরা বুঝলাম কিভাবে? এটা আমরা বুঝলাম, ধরো আমরা এখানে লিখলাম যে আমাদের স্টুডেন্ট নাম্বার 1, ওর ক্ষেত্রে আমি কাজ ও করছে 90, তার মানে ও কতটুকু কাজ বেশি করছে? 90 - 30, তাই না? এবং কোন সময়ের মধ্যে করছে? 30 দিন সময় তাকে দিছিলাম, এবং ডে 0 থেকে মনে করো শুরু হয়েছে। তাহলে দেখো তো এখানে কি হয়, 90 থেকে 30 বাদ দিলে 60, আর ভাগ দিচ্ছে হচ্ছে 30 দিয়ে, এখানে হচ্ছে 2। স্টুডেন্ট নাম্বার 3-র দিকে আসি। তার ক্ষেত্রে কি হচ্ছে? তার ক্ষেত্রে সে 15টা কাজ করছে। তার মানে তার ক্ষেত্রে 15টা কাজ সে করছে, আমি দিছিলাম 30টা, মানে শেষ বিয়োগ শুরু, শেষটা বিয়োগ শুরুটা ভাগ হচ্ছে আমাদের দিন, তো ঠিকই আছে, 30 দিনই আমাদের, 30 দিনই তো সে নিচ্ছে, তাই না? সে হচ্ছে 30 দিনই নিচ্ছে।
তাহলে 15 থেকে যদি আমরা 30 মাইনাস করি তাহলে দেখো এখানে হয় -15, আমি ভাগ দিচ্ছি হচ্ছে 30 দিয়ে, তাই হচ্ছে না? এখন একটু হিসাব করো তো, 15 আর 30 কাটাকাটি করলে এখানে হয় -½ তার মানে আমরা যদি হিসাব করি এটা হচ্ছে তোমার নেগেটিভ একটা কিছু মান, যাই মান আসুক না কেন এটা হচ্ছে মাইনাস ধরো 0.5। ওকে, এইবার নাম্বার 2 স্টুডেন্টের দিকে তাকায় দেখো তার ক্ষেত্রে কি হচ্ছে। নাম্বার 2 স্টুডেন্টের ক্ষেত্রে আমার কাজ দেওয়া ছিল 30টা, ও করছেও 30টা, তার মানে ও করছেও 30টা মাইনাস আমি দিছিলাম পূর্বে দেওয়াটা 30টা, আর দিন তো বুঝতেছ 1 মাসে গোটা সময় নিচে, তার মানে উপরে হচ্ছে 0, নিচে হচ্ছে 30, দ্যাট মিনস 0। দেখো তো ঘটনা কি এটাই হওয়া উচিত ছিল না? প্রথম জনের ক্ষেত্রে ভ্যালু পাইছি আমি পজিটিভ, দ্বিতীয় জনের ক্ষেত্রে 0, তৃতীয় জনের ক্ষেত্রে ভ্যালু পাইছি নেগেটিভ। হওয়া তো উচিত ছিল এইটাই, প্রথম জনের উন্নতি হয়েছে পজিটিভ, দ্বিতীয় জনের কিছুই হয় নাই, মানে উন্নতিও নাই অবনতিও নাই 0, তৃতীয় জনের হচ্ছে অবনতি মাইনাস। তার মানে উন্নতি বা অবনতি যদি না থাকে তাহলে রেজাল্ট হয় 0, মানে ওর উন্নতিও নাই অবনতিও নাই, মানে ও কনস্ট্যান্ট ওইভাবে আছে। তার মানে এই জায়গায় তার ঢাল 0, যেহেতু ওই যে বললাম নতি নাই, নতি মানেই তো ঢাল বা স্লোপ, নতি নাই তার মানে ওর কোনো ঢাল নাই 0, আর নতি আছে 1 আর 3-এর ক্ষেত্রে, কারণ চেঞ্জ আছে। তো 1 আর 3-এর ক্ষেত্রে প্রথম জনের ক্ষেত্রে পজিটিভ, দ্বিতীয় 3 নাম্বার জনের ক্ষেত্রে নেগেটিভ। এখন এই কথাটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি এভাবে লিখতে পারি, যেমন ধরো আমি এখন এই ছবিটা মুছে দেই, আমি ছবিটা মুছে দিয়ে বরং আমি ওই লেখাগুলা থেকে আমি নেক্সট পেজে না গিয়ে এই পেজেই দেখাচ্ছি। প্রত্যেকটা লেখার আমরা কমন একটা ইকুয়েশন চিন্তা করতে পারি। সেটা কি? ধরো এই পাশে আমরা কি লিখবো? নতি, তাই না, বা ঢাল। প্রথম ক্ষেত্রে দেখো তো এই যে 90 মাইনাস 30, এই জিনিসটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর ছিল, তাই না? y2 মাইনাস y1, কারণ y2 অর্থাৎ পরেরটা মাইনাস আগেরটা, ওয়াই অক্ষ বরাবর। আর নিচেরটা দেখো তো এক্স অক্ষ বরাবর চেঞ্জ না, তার মানে এটা হচ্ছে x2 মাইনাস x1। এই জিনিসটাকে আমরা নতি পড়ি বা ঢালকে আমরা m দিয়ে অনেক সময় প্রকাশ করি। y2 মাইনাস y1 কে আমরা লিখতে পারি ডেল্টা y, আর x2 মাইনাস x1 কে আমরা লিখতে পারি ডেল্টা x, এবং এই জিনিসটাকে আমরা লিখতে পারি dy dx। এই জিনিসটা তোমাদের ক্যালকুলাসের ক্ষেত্রে আছে, dy dx। এটাকে আমি আরেকটু সুন্দর করে এই অপারেটরটাকে আলাদা করে এভাবে লিখতে পারি ddx অফ y। এই জিনিসটাকে যদি আমি এখন ত্রিকোণমিতিক ভাবে চিন্তা করি তাহলে কি হয় দেখো তো। মনে করো এই হলো আমার একটা ত্রিভুজ, আঁকাইতে খারাপ হলেও মনে করে নাও যে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই ডেল্টা ওয়াই মানে কি? এই যে এই বরাবর ওয়াই অক্ষের পরিবর্তন, তাই না, এই যে ওয়াই বরাবর। আর ডেল্টা এক্স মানে কি? এই যে ভূমি এক্স অক্ষ বরাবর, তাই না? এটা যদি ভূমি হয় তাইলে অবশ্যই ভূমির সাথে যে কোণ থাকে, আমরা কোণটাকে সাধারণত ভূমির সাথেই লিখলাম। তাইলে যদি কোণ ধরি থিটা, তাইলে ভূমি হলো ডেল এক্স, লম্ব হচ্ছে ডেল ওয়াই। এখন বলো তো, আমরা ছোটবেলায় শিখে আসছি ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান আমরা 9-10 থেকে শিখে আসছি লম্ব বাই ভূমি। এইবারে বলো লম্ব কি ছিল? ডেল্টা ওয়াই, আর ভূমি কি ছিল? ডেল্টা এক্স। এই জিনিসটা দেখতে কার মতো? স্লোপ অথবা ঢালের মতো। এখন আমি বলতে পারি যে হ্যাঁ, ট্যান থিটা সমান হচ্ছে এম, মানে হচ্ছে ঢাল বা স্লোপ। তার মানে চিন্তা করে দেখো এই কথাটা কত পরের কথা, আর আমরা সংজ্ঞা বলা মাত্রই ঠাস করে বলে দেই ট্যান থিটা। এখন এইখানে বোঝার বিষয় আছে থিটাটা কি। এই থিটার পরিচয়টা এখন আমাদেরকে একটু বুঝতে হবে যে থিটার পরিচয়টা আসলে কি। তো দেখো, ধরো আমরা এখন যদি থিটাটার দিকে একটু তাকাই, এই যে রেখাটা ছিল এটা কিন্তু আমার প্লাস এক্স অক্ষ, আর এই উপরেরটা ছিল আমার প্লাস ওয়াই অক্ষ। কোয়াড্রেন্ট সিস্টেমে আশা করি তোমরা এই জিনিসটা জানো যে আমরা এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো কোয়াড্রেন্ট সিস্টেমটা এরকম যে ধরো পজিটিভ এক্স অক্ষ, এটা হলো ওয়াই, পজিটিভ ওয়াই অক্ষ, এটা মাইনাস এক্স, এটা হচ্ছে মাইনাস ওয়াই।
এই পজিটিভ এক্স অক্ষকে নর্মালি ধরা হয় বেজ লাইন অথবা অনেক ক্ষেত্রে লেখা হয় মাদার লাইন। তো এই মাদার লাইন থেকে কাউন্টার ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমি ঘুরতে চাই, এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ বা সহজ বাংলায় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে চাই, তাইলে সেই কোণগুলা হয় হচ্ছে আমাদের পজিটিভ অ্যাঙ্গেল। আর আমরা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরতে চাই, সেই কোণগুলা হয় আমাদের নেগেটিভ অ্যাঙ্গেল। তাইলে আমার যে সংজ্ঞাটা ছিল যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্ট মানকে, এই যে উৎপন্ন কোণ থিটা, তার ট্যানজেন্ট মানকে ঢাল বলে। এখন আশা করি তোমরা এই ওভারঅল আলোচনা থেকে বুঝতে পারছো সংজ্ঞার মর্মার্থটা কোথায় এবং কত পরে, আগে কত আলোচনার পরে এই জিনিসটা আসলো। এখন আমরা নেক্সট পেজে চলে যাই। এই টপিকটা যদি বোঝো তাইলে তোমরা আমাকে বলো যে এই হচ্ছে আমার একটা রেখা, মনে করো এই হচ্ছে আমার একটা রেখা। এখন আমি যদি এইরকম একটা রেখা আঁকাই, দেখতে ভালো হোক বা মন্দ হোক, এই রেখাটা এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই রেখাটা হচ্ছে কি, এই যে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, এক্স অক্ষের, দেখে বুঝতেছে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। এখন আমি যদি বলি এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার ঢাল কত, তাহলে তুমি বলো তো, আমরা আর কিছু চিন্তা করার দরকার আছে? আমরা জানি যে ঢাল সমান ওয়াই বরাবর পরিবর্তন। এইবারে বলো, এই রেখার ওয়াই বরাবর কোনো পরিবর্তন আছে? ওয়াই বরাবর সে ওঠেও না নামেও না, সে শুধু এক্স বরাবর দৌড়াদৌড়ি করে। তার মানে তার ওয়াই অক্ষের পরিবর্তন, এটা তো ঢাল, তার ওয়াই অক্ষের কোনো পরিবর্তন নাই। তার যা কিছু আছে এক্স বরাবর সে ওঠানামা করে। এখানে অসংখ্য বিন্দু যদি তুমি চিন্তা করো, প্রত্যেকটা এক্স বরাবর, ওয়াই এর কোনো চেঞ্জ নাই, ডেল্টা ওয়াই নাই। ওয়াই আছে, এই জায়গায় ওয়াই এর ফিক্সড মান আছে, কিন্তু ডেল্টা ওয়াই নাই, মানে চেঞ্জ অফ ওয়াই নাই। তাহলে 0/del(x) এটার মান কত? 0। তার মানে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার ঢাল হয় 0। এখন তোমার জন্য একটা হোমওয়ার্ক থাকলো, তুমি বাসায় করে আমাদেরকে জানাবা যে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার ঢাল কত। এইবারে আমরা এই ঢালের জিনিসটার সাথে একটুখানি এই জিনিসটার সাথে আমরা আরেকটু আমাদের খুব কমন একটা জিনিসের পরিচয় করায় দিয়ে শেষ করি। সেটা হচ্ছে, ছোটবেলা থেকে পড়ে আসছো, এসতে হচ্ছে কি সরণ বা দূরত্ব, সরাসরি দূরত্ব, তাই না? আমরা ডিএস ডিটি এই জিনিসটা আসলে ক্যালকুলাস যারা করছো তারা বুঝবা। এই জিনিসটাকে বলা হয় সময়ের সাপেক্ষে সরণের অন্তরীকরণ। ডিএস ডিটি না বলে আমি বলতে পারি যে, ধরো যে আমরা যদি সহজভাবে সবার জন্য বোঝাতে চাই, তাহলে এটাকে আমরা বললাম ধরো ডেল্টা এস ডেল্টা টি। এই জিনিসটা মানে ছিল আমাদের বেগ ভি, মনে পড়ে? তারপরে ডিভি ডিটি মানে হচ্ছে ত্বরণ। তো এটাকে আমরা লিখতে পারি এভাবে, ডেল্টা ভি ডেল্টা টি। এটা ছিল আমাদের এতে ত্বরণ। এইবারে তোমরা একটু মনে করে দেখো যে তোমার সরণকে সময় দিয়ে ভাগ করলে হচ্ছে বেগ পাওয়া যায়। তার মানে ধরো যে এইটা আমার সরণ আর এটা আমার সময়ের লেখচিত্র। এই লেখচিত্র মনে করো এইরকম, ধরে নাও আর কি এরকম। এই লেখচিত্রের ঢাল, এই লেখচিত্র দ্বারা তোমরা সময়, এইটা দ্বারা কি বলছো? তোমরা বলছো যে এটা হলো একটা সমবেগের লেখচিত্র, তাই বলছো না? ছোটবেলায় পড়ে আসছো। তো এই লেখচিত্রের ঢাল কত হয় দেখো তো। এই লেখচিত্রটার ঢাল হয়, যেহেতু এটা হচ্ছে একদম মধ্যবিন্দু থেকে, এটা ওয়াই সমান এম এক্স টাইপের একটা সরল রেখা, ওয়াই সমান এম এক্স, এই এম হচ্ছে সেই ঢাল। তাইলে এই লেখচিত্রের ঢাল মানে এই কোণ হয় হচ্ছে 45 ডিগ্রি, ওয়াই সমান এম এক্স সরল রেখা, তাইলে এই কোণ হয় হচ্ছে 45 ডিগ্রি। তাইলে বলো তো tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে এই চিত্রের ঢাল হচ্ছে 1, অর্থাৎ সময় আর সরণ আর সময় লেখচিত্রের ঢাল হচ্ছে বেগ, আবার বেগ এবং সময় লেখচিত্রের ঢাল হচ্ছে ত্বরণ। তারপরে তোমাদেরকে আর একটা জিনিস একটু আইডিয়া দেই,
যেমন তোমরা এই 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 অংশটুকু, আমার ভিডিওর এই অংশটুকু হচ্ছে যারা এইচএসসির মোটামুটি ফার্স্ট পেপার বই, ম্যাথ বই শেষ করছো তাদের জন্য। বলো তো ডি ডি থিটা অফ, ধরো আমরা ডিফারেন্সিয়েট করতেছি সাইন থিটা, তাহলে আমরা কি পাই? কস থিটা। ডি ডি থিটা সাইন থিটা সমান কস থিটা, তার মানে সাইন থিটাকে থিটা দ্বারা ডিফারেন্সিয়েট করলে কস থিটা পাওয়া যায়। এই জিনিসটাকে যদি আমরা ঢাল দিয়ে একটু চিন্তা করতে চাই তাহলে কিভাবে পাবো? ধরো সাইন থিটার গ্রাফটা হচ্ছে মোটামুটি তোমরা জানোই যে 0 থেকে শুরু হয়, তাই না? আমরা যদি ওর নিচে কস থিটার গ্রাফ আঁকাতে চাই, এটা ধরো আমাদের সাইন থিটা, এটা থিটা, এটা থিটা। এখন আমরা দেখবো যে কি পাই। দেখো এই জায়গায় ঢাল কত? এই জায়গায় ঢাল সর্বোচ্চ। কিভাবে সর্বোচ্চ? এই জায়গায় শুধু সে উপরের দিকে উঠবে, তার মানে ওয়াই বরাবর পরিবর্তন আছে কিন্তু এক্স বরাবর পরিবর্তন নাই, তাইলে হিসাব অনুযায়ী তো ইনফিনিটি হওয়ার কথা। কিন্তু সাইন আর কজের রেঞ্জ হচ্ছে -1 থেকে শুরু করে, হয়তো সাইন থিটা হতে পারে বা কস থিটা হতে পারে, -1 থেকে শুরু করে +1 এর মধ্যে। তার মানে এর হাইস্ট কত দূর যাবে? এর হাইস্ট যাবে এখানে +1 পর্যন্ত। তারপরে এই জায়গার ঢাল দেখো তো, এই জায়গার চেয়ে একটু কম, তার মানে এখান থেকে একটু কমে আসবে। এখানে ঢাল দেখো তো, এখানে ঢাল আরো কম। এই বিন্দুতে ঢাল কত? এই বিন্দুটা দেখো এক্স অক্ষের সমান্তরাল, তার মানে এই বিন্দুর ঢাল হবে 0। এই যে এখানে আমরা ঢাল 0, আমরা কিন্তু এখানে ঢালের ছবি আঁকাচ্ছি। তারপরে নিচে যে এই বিন্দুটা মনে করো আছে, আমি যদি একটু কালার চেঞ্জ করে নেই, ধরো নিচে এই বিন্দুটা আছে, এই বিন্দুর ঢাল কত? এটা দেখো নিচের দিকে আসছে, তার মানে ওর ঢাল হবে নেগেটিভ। এই বিন্দুর ঢাল আরো নিচের দিকে, আরো খারাপ হয়েছে, আরো নেগেটিভ। আবার এই জায়গায় এসে ঢাল মনে করো সর্বোচ্চ হবে। তো আমরা যদি ঢাল নিয়ে সরল রেখাটা আঁকাই তাহলে এইরকম একটা সরল রেখা পাবো। আমি যদি একটু ভালো করে আঁকাতে চাই, এইরকম একটা চেহারা হবে। এবং ত্রিকোণমিতি থেকে আমরা জানি যে এই জিনিসটা হচ্ছে কজের গ্রাফ। দেখো আমি সাইনের গ্রাফ আঁকাইছিলাম, কিন্তু সাইনের গ্রাফের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে জায়গায় জায়গায় ঢাল নিয়ে 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 যে গ্রাফটা আঁকাইলাম সেটা হলো কস থিটার গ্রাফ। তার মানে আমি বলতে পারি সাইন থিটার ডিফারেন্সিয়েশন করলে কস থিটা পাওয়া যায়, বা সাইন থিটার গ্রাফের ঢাল নির্ণয় করলে কস থিটা পাওয়া যায়। কি বুঝলা? তার মানে ডিফারেন্সিয়েশন করা মানে ঢাল বের করা। এই তো একটা জিনিস বুঝলাম। এভাবে তোমাদেরকে আসলে বুঝাতে চাইলাম যে ঢাল জিনিসটা কত কত বেশি জরুরি। তুমি কেমিস্ট্রিতে যাও, ফিজিক্সে যাও, ম্যাথে যাও, ঢাল অনেক 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 বেশি জরুরি। লাস্ট আমরা আরেকটা জিনিস একটু তোমাদের সাথে শেয়ার করি, দেখে আমার সাথে তোমরা পারো কিনা। এই মনে করো আমার বিশাল একটা অক্ষ, দেখো তো এই জায়গায় ঢাল কত বেশি? পজিটিভ। এখানে আরো বেশি, এখানে আরো বেশি, আরো বেশি, আরো বেশি, আরো বেশি, আরো উন্নতি সর্বোচ্চ। তারপরে এই দিক থেকে দেখো ডাউন, অবনতি, কম 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 কম, একদম কম। এইটা যদি বোঝো তাহলে আশা করি ঢালের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। তো ধন্যবাদ সবাইকে, শুভকামনা রইল তোমার জন্য। থ্যাংক ইউ।